আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এবার নিবন্ধন বাতিলের আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগের রাজনীতিতে আসায় কোনো বাধা নেই বললেন রিজভী। পুনর্বাসনের চেষ্টা হলেই দেশে অস্থিরতা তৈরির হুঁশিয়ারি হেফাজতের। ঢাবির বহিষ্কৃত ১২৮ শিক্ষার্থীর বেশিরভাগই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কর্তৃপক্ষ। এবং কারণ ছাড়াই অস্থির চালের বাজার ২ সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ টাকা। মিল মালিক সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে নানা ষড়যন্ত্র চলছে। কোনোভাবেই তা সফল হতে দেবে না জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী দোসরদের বিচার দেশের মাটিতেই নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি। রাজধানী বাংলা মোটরে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এবার আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আন্দোলন গড়ে তোলা হবে। যে কোনো মূল্যে ছাত্র জনতার এই আদায় করা হবে বলেও জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রশ্নে প্রধান উপদেষ্টার বক্তব্যের কড়া নিন্দা জানান। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে বক্তব্য অনাকাঙ্ক্ষিত। আওয়ামী লীগের রাজনীতিতে আসায় কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে গণহত্যায় জড়িত দলটির নেতাদের বিচারের পক্ষে তিনি। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। রাজধানীর উত্তরার দক্ষিণখানে বিএনপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ আয়োজনে প্রধান অতিথি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও এতে যোগ দেন। এ সময় পতিত শেখ হাসিনা গত ১৫ বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল বলে অভিযোগ করেন তারা। জনগণকে নিয়ে, বিএনপির লোকজনকে নিয়ে আমরা রাজপথে এমনি করে থাকবো ইনশাআল্লাহ। কোনদিন এই ঈদ উপহার সামগ্রী নিয়ে এই আমার এলাকাবাসীর সম্মুখে কোনদিন এসেছিল? তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার মালিক কিন্তু আপনারা। অনুষ্ঠানে এখনো অন্তর্বর্তী সরকারের কোনো সংস্কার কেন দৃশ্যমান হয়নি এমন প্রশ্ন রাখেন দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত একটি অস্থিতিশীল অবস্থার ভিতরে রয়েছে, কোথাও কোনো স্থিতিশীলতা নাই। স্বৈরাচারের দোসররা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে তারা বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। আর বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচার করা হচ্ছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একতরফা বিএনপিকে অভিযুক্ত করে আদালতের বাইরে নিজেরা আদালত তৈরি করে, মিডিয়া আদালত তৈরি করে বিএনপিকে অপরাধীর কাঠ করায় দাঁড়ালে ওটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। এটা হচ্ছে অন্যায়। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কিনা। জরুরি সংস্কার শেষে জনগণ দ্রুত নির্বাচন চায় বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। শেখ হাসিনার আমলের কোনো পুনরাবৃত্তি হোক, এইটা বিএনপি কখনো চায়নি, বিএনপি চায় না। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে দেশে আবারও অস্থিরতা তৈরি হবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজত নেতারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় মুসলিম নিধনে ইসরায়েল ও ভারতের বর্বরতার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। আরও জানাচ্ছেন এমআর আসাদ। ফিলিস্তিনে নির্বিচারে মুসলিম নিধনের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডাকে বেশ কয়েকটি ইসলামী সংগঠন। সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মসজিদের প্রবেশ মুখে ছিল বিশেষ তল্লাশি।
জুম্মার নামাজের পর শুরু হয় সমাবেশে বক্তারা ইসরায়েল ও এর মিত্রদেশ ভারতে মুসলিমদের ওপর চালানো নির্যাতনের প্রতিবাদ জানান। বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমির মুসলমানরা রক্ত দিচ্ছেন, আর রক্ত দিতে চাই না, এবার রক্তের প্রতিশোধ দিতে চাই। মিস্টার মোদি সাহেব যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করছেন, আপনাকে বলবো আপনার দুটি সামলান। ইসরায়েল ও ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে অগ্রগামী হতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ফিলিস্তিন ইস্যুতে আবারও বলছি, অ্যাকসেপ্ট ইসরায়েল, বাংলাদেশের পাসপোর্টে পুনর্বহাল করতে হবে। শহীদ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিতে কোন ধরনের হস্তক্ষেপ বিশ্ব মুসলমান, বাংলার মুসলমান বরদাস্ত করবে না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদেরকে রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন। জুলাই অভ্যুত্থানে হামলার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধের দাবি জানান তিনি। রক্ত দেব, জীবন দেব, খুনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। তদন্ত কমিটির সুপারিশের পর বহিষ্কৃত 128 শিক্ষার্থীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের বেশিরভাগই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদিকে বহিষ্কারের এই সিদ্ধান্তে বেশ নাখোশ সাধারণ শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় নিরীহ ছাত্র জনতার উপর হামলার জড়িত থাকার বিষয়ে 128 জন শিক্ষার্থীকে গত 18 মার্চ সাময়িক বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, 2024 সালের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হামলার ভিডিও ফুটেজ, প্রদর্শিত সাক্ষ্য এবং তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা 128 জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করেন যে জুলাই আন্দোলনে, বিশেষ করে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে অপরাধ কার্যক্রম করেছে তার সাথে যারা সম্পৃক্ত ছিল প্রাথমিকভাবে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে 128 জনকে চিহ্নিত করে। তদন্ত কমিটি এটা তাদের রিপোর্টে উল্লেখ করেছেন, যারা অন্য প্রতিষ্ঠানের আছেন তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সিন্ডিকেটে সিদ্ধান্তটা অবহিত করবেন এবং অনুরোধ করবেন সমরূপ ব্যবস্থা নেওয়ার জন্য। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহিষ্কারের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের অভিযোগ, বহিষ্কৃতদের মধ্যে ছাত্রলীগের অনেক নেতারই নাম নেই। কারো মতে ওই ঘটনায় কিছু শিক্ষার্থীকে ফাঁসানো হয়েছে। পোস্টেড ছাত্রলীগ যারা, তাদেরকে না রেখে একদম হচ্ছে আপনার এই 18-19 সেশন, 19-20 সেশন বা 20-21 সেশনের এদেরকে রাখা আছে। এরা তো দেখা গেছে যে নেতাদের মানে হয়েই কাজ করছে বা হচ্ছে নেতারা বলছে তারা করতে বাধ্য হয়েছে। ছাত্রলীগের যে দোসররা আছে যেন কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গা থেকে যেন এরকম সাধারণ স্টুডেন্টদের উপর চড়াও না হইতে পারে, এই বিষয়ে যেন সরকার আরো দ্রুত পদক্ষেপ নেয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর তাজমির ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান প্রক্টর। মূল তদন্ত কমিটিটা হয়েছে ওই সিন্ডিকেটেই, প্রফেসর তাজমির ইসলামের নেতৃত্বে একটা কমিটি হয়েছে। সেই কমিটি আরও বড় পরিসরে এটা দেখবেন এবং তখন অপরাধের মাত্রা বিবেচনায় ভিন্ন ভিন্ন শাস্তি হতে পারে এবং তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে এবং এটা চূড়ান্ত রূপ পাবে। বহিষ্কৃত শিক্ষার্থীরা চাইলে প্রশাসনের কাছে আপিল করতে পারবে, তবে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকার কথাও জানান প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। নানা সরঞ্জাম ও নগদ অর্থ সহ প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 4টি ম্যাগনেটিক কয়েন ও 10টি মোবাইল, 50 লাখ টাকার একটি চেক ও নগদ 19 লাখ টাকা উদ্ধার করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান। বলেন, মিজানুর রহমান নামে একজন আইটি ব্যবসায়ীকে টার্গেট করে ম্যাগনেটিক কয়েন দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক ধাপে 1,20 লাখ টাকা ও 50 লাখ টাকার চেক হাতিয়ে নেয় প্রতারকেরা। 45 লক্ষ টাকা দেওয়ার পরেও বাদীর কাছ থেকে আরো 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। নেওয়ার পরে যখন বাদী পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েনটি
তাদের কাছ থেকে নেয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন, তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া। প্রতারক চক্রের কাজে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। ভরা মৌসুমেও সারা দেশে অস্থির চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে চিকন চালের দাম কেজিতে 10 থেকে 14 টাকা বেড়ে 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। আর বাজারে এমন অস্থিরতার জন্য মিল মালিক ও সিন্ডিকেটকে দায়ী করে এদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। সুরাইয়া মুনির প্রতিবেদন। চালের ভরা মৌসুম চলছে, উৎপাদন ও সরবরাহ কোনোটিতেই ঘাটতি নেই, তারপরও অস্থির বাজার। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 14 টাকা পর্যন্ত। তবে মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। চাল কিনতে এসে এভাবেই ক্ষোভ জানান খাদিজা বেগম। অর্থ সংকুলান না হওয়ায় 10 কেজি পরিবর্তে কম দামে মোটা চাল কিনতে বাধ্য হয়েছেন তিনি। আমরা গরিব মানুষ, গরিবের মতনই আছি, বড় লোকের মতন আছে। চাইলে হইবে কি, সরকার নাই, এখন সরকার দেশে লাভ আছে কি? সরকার আছে, বর্তমান সরকার নাই তো। একই অবস্থা তার মতো নিম্ন ও মধ্যবিত্তদের। ভরা মৌসুমে চালের দাম বাড়ায় ক্ষোভ জানান ক্রেতারা। চালের দাম বেশি দিকে আমরা এরিয়া যাই, চাল কিনতে পারি না। জিনিসপত্রের দাম বাড়ে কি, এটা দেখা গেল 2 দিন 1 দিন সকাল বিকাল দাম বাড়তে থাকে। আমরা যাতে ন্যায্য মূল্যে পাই, একটু সহজলভ্য হয়, আমরা যাতে শান্তিতে থাকতে পারি, ঠিকমতো খাইতে পারি, এই তো আমাদের চাওয়া। চালের দাম বাড়ার জন্য ধানের মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। অর্ডার দিয়েও মিলগেট থেকে চাল মিলছে না বলে অভিযোগ করেন তারা। নিজের ধান চাল যেটা, এটা একটু দামটা বাড়ছে, ধান নাই এই অজুহাত মেলার গো। আর তাদের কোনো সিন্ডিকেট না, সিন্ডিকেট যা আছে সব মিলারের কাছে। বাইরে থেকে আমদানি করতেছে, তারপরে কমাইতে পারতারে না। অবশ্যই কোনো জায়গায় সিন্ডিকেট আছে, সরকারের তদন্ত করলে, ভালো করে তদন্ত করলে তাহলে পাইবো কোন জায়গায় এটা মানে সিন্ডিকেটটা কোন জায়গায়। বেশি কিনতে হয়, বেশি বিক্রি হচ্ছে, এখন দাম বেশি না, এই জন্য বেচা কিনাটা খুবই কম। মিনিকেট তো দামে ধরে না কাস্টমার হাতে দিয়ে, কি করবো? নাদি চাল কন, বাড়ি চাল কন, গুড়ি চাল কন, সব চালের দামে বেশি। শুধু মিনিকেট বলবো তা না, মিনিকেটের সাথে আরো যেগুলি ছিল 28 মিনিকেটটা, ওইটাও অনেক বেশি। মিনিকেট বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু এগুলা ধান মাঠে আবাদ হচ্ছে কিনা এই খোঁজটা আপনারা করেন কৃষক পর্যায়ে গিয়ে। অসাধু চাল কল মালিকদের কারসাজি বন্ধে কঠোর নজরদারি দরকার বলে মনে করেন তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে নতুন আসা গ্রীষ্মকালীন সব সবজি শতকের ঘরে। রোজার শুরুর দিকে বাড়তি দামে বিক্রি হওয়া লেবু এখনো লাগামহীন। মাছের বাজারেও নেই স্বস্তি। চালের পাশাপাশি বেড়েছে মুরগির দামও। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে সয়াবিন তেলে। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। বিদায়ের পথে শীতকালীন সবজি সে জায়গা দখলে নিয়েছে গ্রীষ্মকালীন নতুন সবজি বরবটি, পটল, কচুল্লতি, উচ্ছে সহ হরেক রকম রঙিন সবজি। তবে এসব সবজি নিম্ন ও সীমিত আয়ের মানুষের নাগালে নেই। প্রায় সবগুলোই বিক্রি হচ্ছে শতকের ঘরে। বরবটি এখনো 80 টাকা 90 টাকা চলতেছে, করলা 80 টাকা, দুন্দুল আছে 100 টাকা, লতি সবসময় 100 টাকা থাকে প্রায়। এরা মালটা ওখান থেকে কিনে নিয়ে আসছে, যে মেইন বাজারটা ওখান থেকে কিনে আয় না, ওখানে 2টা সিন্ডিকেট হয় ওই বাজার থেকে, যার কারণে এখানে এসে দামটা বেশি বেড়ে। আবার এখনো নিয়ন্ত্রণে আসেনি রোজার শুরুতে বেড়ে যাওয়া লেবু, শসা, বেগুনের দাম। শসা, দেশি শসা 150 করে রাখছে। লেবুর দাম তো 100 টাকা, 80 টাকার নিচে কোনো লেবুই নেই, একদম ছোট লেবু 50 টাকা। এদিকে বেড়েছে প্রায় সব জাতের মুরগির দাম। 1 সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা দরে। 180 টাকা করে ছিল, এখন আসছিল 200 টাকা। দেশি মুরগি আগে ছিল হলো 500 টাকার মধ্যে, 550 টাকার মধ্যে, এখন আজকে 600 টাকার উপরে। ব্রয়লার 1 কেজিতে 15 টাকা বাড়ছে, আর আপনার সোনালী 1 কেজিতে 20 টাকা বাড়ছে। মাছের বাজারেও নেই স্বস্তি। সরবরাহ সংকটের অজুহাতে কেজি প্রতি দাম বেড়েছে 50 থেকে 300 টাকা পর্যন্ত। অনেক বেশি। এই যে এইগুলো হলো 350 টাকা করে, 400 টাকা করে নিলাম রুই মাছ। কমলে তো ক্রেতাদের জন্য ভালো, সেটা হয়নি। সিন্ডিকেট তো সবখানেই থাকেই, কম বেশি সব জায়গায় থাকে। এই ব্যবসায়ী যে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক তারা সব জায়গায় নিয়ন্ত্রণ করে। নদীর মাছের দাম বাড়ছে, কেজিতে 100-200 বাড়ছে, আর চাষের মাছ 30 টাকা বাড়ছে, এই বাড়ছে। তবে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। এখন তেল অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, এখন যা চাইতেছি কোম্পানি দিতে আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে চাঁদপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের আমিন ও একই গ্রামের বাসার। তারা 2 জনই আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক বলে জানা গেছে। নিহতের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে পুলিশ। দেশের বাইরের খবর। যুক্তরাজ্যে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বন্ধ রাখা হয়েছে হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, এই ঘটনায় প্রায় 1400 ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু হতে 5 দিন সময় লেগে যেতে পারে বলেও জানান তিনি। এদিকে হিথ্রো বিমানবন্দর বন্ধের কারণে বিশ্বজুড়ে বিমান চলাচলের সময়সূচি ব্যাহত হচ্ছে। এছাড়া ফ্লাইট বাতিলের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন কয়েক হাজার মানুষ। আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকশো মিলিয়ন পাউন্ড। গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে নেমেছে স্বয়ং ইসরায়েলিরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধেও বিক্ষোভ করেছেন তারা। আয়োজকরা বলছেন, বিক্ষোভ কর্মসূচি যেভাবে গতি পাচ্ছে তাতে আগামী দিনগুলোতে আরও বেশি আন্দোলন হতে পারে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় পূর্ণ সমর্থন আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে মার্কিন শিক্ষা বিভাগ ভেঙে দিতে একটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। বিস্তারিত কাজী শাহরিনের প্রতিবেদনে। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে রমজান মাসের সংযম উপেক্ষা করে গাজায় আবারও হামলা শুরু করেছে নেতানিয়াহু সেনারা। এই হামলায় মাত্র 3 দিনে প্রাণ হারায় 6 শতাধিক ফিলিস্তিনি, আহত হয় 100-রও বেশি। এই বর্বরতার নিন্দা জানায় পুরো বিশ্ব। বিক্ষোভ হয় বিভিন্ন দেশে। তবে এবার বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ করছে ইসরায়েলিরা। গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির দাবিতে তেল আবিবের রাস্তায় নেমে বিক্ষোভ করছে কয়েক হাজার ইসরায়েলি। তাদের দাবি, যত দ্রুত সম্ভব গাজায় যুদ্ধবিরতি শুরু ও প্রাণঘাতী হামলা বন্ধ করার। এছাড়াও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধেও বিক্ষোভ করছে তারা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার রাজনৈতিক কারণে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে হামাসের কাছে জিম্মি থাকা 59 জনের পরিণতি নিয়ে ভাবছে না। বিক্ষোভের জেরে জেরুজালেম ও তেল আবিব থেকে কমপক্ষে 12 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হোয়াইট হাউস। গাজায় গণহত্যার জন্য হামাসের ওপর দায় চাপাচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে মার্কিন শিক্ষা বিভাগ ভেঙে দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ আদেশে সই করেন তিনি। এর মাধ্যমে শিক্ষা সংক্রান্ত ক্ষমতা অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের হাতে ফিরিয়ে দেয়া হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এবার নিবন্ধন বাতিলের আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগের রাজনীতিতে আশায় কোনো বাধা নেই বললেন রিজভী। পুনর্বাসনের চেষ্টা হলেই দেশে অস্থিরতা তৈরির হুঁশিয়ারি হেফাজতের। ঢাবির বহিষ্কৃত 128 শিক্ষার্থীর বেশিরভাগই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কর্তৃপক্ষ। এবং কারণ ছাড়াই অস্থির চালের বাজার, 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা। মিল মালিক সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।